আমার এই ভিডিও যারা দেখবেন তারা 29শে জুলাই 2025 থেকে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে সেখান থেকেই দেখতে পাবে। হঠাৎ করে কোনো মন্তব্য করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। তো আজকে আমরা আলোচনা করব, গতকাল ভিডিওতে আলোচনা করেছিলাম যে সাংবিধানিক পরিষদ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ আর দুদক এ নিয়ে আলোচনা করেছিলাম। তো সাংবিধানিক পরিষদে সর্ববৃহৎ বাংলাদেশের যে 4টি দল আছে, প্রত্যেকটা দল থেকে 2 জন করে সদস্য নিয়ে সাংবিধানিক পরিষদ গঠিত হবে। তারপর নির্বাচন কমিশনেও এরূপ প্রত্যেক সর্ববৃহৎ দলগুলো থেকে 2 জন করে সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। টোটাল 8 জন সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। এরপরে দুদক হলো প্রত্যেকটা দল থেকে 2 জন করে সদস্য নিয়ে গঠিত হবে দুদক। আর সাংবিধানিক পরিষদের অধীনে থাকবে বিচার বিভাগ। তাহলে সাংবিধানিক পরিষদের অধীনে যদি বিচার বিভাগ থাকে, তাহলে আমরা ন্যায় বিচার পাওয়ার আশা রাখি, ন্যায় বিচার পাওয়ার যোগ্যতা রাখি। আর এই 4টা বিভাগের ওপরে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। অর্থাৎ রাষ্ট্র এই 4টা বিভাগকে আর্থিক সহযোগিতা করতে বাধ্য থাকবে। রাষ্ট্র এই 4টা বিভাগকে আর্থিক যে অর্থনৈতিকভাবে যে যতটুকু দরকার এটা দিতে সরকার বাধ্য থাকবে, রাষ্ট্র বাধ্য থাকবে। এরপরে আমরা এর ধারাবাহিকতায় আসতেছি যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র কীরকম হওয়া উচিত। ধরুন, ইউনিয়ন পর্যায়ে সর্ববৃহৎ যে 4টি দল থাকবে, এই 4টি দলের প্রত্যেকটি দলের 13 জন করে সদস্য থাকবে। এই 13 জন সদস্যের মধ্যে ভোট হবে। যিনি সভাপতি হবেন তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, তিনিই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর অন্যান্য সদস্যগণ ওয়ার্ড ভিত্তিক নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো এখানে দেখা যায় যে ভাই, কেউ কি নিজের খেয়ে মামার গরু চড়াবে? বিনা পয়সায় কেউ কোনো কাজ করবে? সেই জন্য ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত নেতা থাকবেন তাদের দলীয় বেতন ভাতা থাকবে। অর্থাৎ একজন ইউনিয়ন পর্যায়ে যিনি সদস্য হবেন তার সর্বনিম্ন বেতন থাকবে 40,000 টাকা। তো এই 40,000 টাকা কোথার থেকে আসবে? সরকার কোথার থেকে এই 40,000 টাকা দিবে? তো ধরুন, যিনি কোনো একটা দলের সদস্য নির্বাচিত হলেন, নেতা নির্বাচিত হলেন, ওয়ার্ড ভিত্তিক নেতা নির্বাচিত হলেন, তিনি নিবন্ধন ফি বাবদ, দলীয় নিবন্ধন ফি বাবদ 5 লক্ষ টাকা দিবেন। 5 লক্ষ টাকা দলীয় নিবন্ধন ফি দিবেন। এভাবে যদি সারা বাংলাদেশে 4,571টি শুধু ইউনিয়ন আছে, পৌরসভা সিটি কর্পোরেশন বাদ দিয়ে শুধু ইউনিয়ন আছে 4,571টি। তো প্রত্যেক ইউনিয়ন থেকে যদি 13 জন সদস্য একটা দলের হয়, তাহলে সারা বাংলাদেশে একটা দলের সদস্য সংখ্যা দাঁড়ায়
60,000। প্রত্যেক সদস্য যদি 5 লক্ষ টাকা নিবন্ধন ফি বাবদ জমা দেন, তাহলে সারা বাংলাদেশের এই 60,000 রাজনৈতিক নেতৃবৃন্দের মোট টাকার অঙ্ক দাঁড়ায় 3,000 কোটি টাকা। তো এই 3,000 কোটি টাকার সাথে সরকার অনুদান হিসেবে 5,000 কোটি টাকা দেবে। এই মোট 8,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকবে। সেই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন তফসিলি ব্যাংকে বিনিয়োগ করবে। সেই বিনিয়োগের অর্জিত মুনাফা থেকে এই দলীয় নেতৃবৃন্দকে প্রতি মাসে বেতন দেবে। তাহলে একটা ইউনিয়নে যদি 4টি দলের 13 জন করে সদস্য থাকে, তাহলে মোট সদস্য ওই ইউনিয়নে মোট সদস্য সংখ্যা হয়, নেতার সংখ্যা হয় 52 জন। একটা ইউনিয়নে যদি 52 জন নেতা থাকে, সেই ইউনিয়নে আর কোনো নেতার কি প্রয়োজন আছে? আর কি কোনো নেতার দরকার হবে? কিন্তু এখানে শর্ত হলো, ইউনিয়ন পর্যায়ে যারা নেতা নির্বাচিত হবেন, যারা মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করবেন, তাদের বয়স সর্বনিম্ন 25 বছর হতে হবে এবং সর্বোচ্চ 35 বছর হতে হবে। অর্থাৎ এই 25 থেকে 35 বছরের যারা যুবক, তারা এই ইউনিয়ন পর্যায়ের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে, নেতা নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে। শুধু 25 থেকে 35 বছরের যুবক হলে হবে না, ওই সদস্যকে যে ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক দলের নেতা নির্বাচিত হওয়ার আশা রাখেন, তাকে অবশ্যই সর্বনিম্ন ডিগ্রি পাস হতে হবে। শুধু ডিগ্রি পাস হলে হবে না, তার এসএসসি ও এইচএসসিতে গ্রেড থাকতে হবে সর্বনিম্ন 4.5। তাহলেই সে ইউনিয়ন পর্যায়ের একজন নেতা নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন। এভাবে যদি শিক্ষিত এবং ভালো ভালো যুবকরা, সৎ নিষ্ঠাবান যুবকরা এই রাজনৈতিক দলগুলোতে অংশগ্রহণ করেন, সৎ বুদ্ধিচিন্তার উদ্ভব ঘটান, সৎ বুদ্ধিচিন্তার আবিষ্কার ঘটান, তাহলে বাংলাদেশে 50% ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েই যাবে। কারণ সৎ মানুষের সৎ চিন্তা, শিক্ষিত মানুষের শিক্ষিত চিন্তা, সমস্ত দেশের শিক্ষিত মানুষের মূল চিন্তাগুলোকে একত্রিত করলে বাংলাদেশ অবশ্যই উন্নতি লাভ করবে। এতে কেউ বাধা দিতে পারবে না। আজকে এখানেই শেষ। আবার এই ধারাবাহিকতায় আগামী দিনে আলোচনা হবে।